সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক, আইসিটি নওবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে। আমি বলেছি সেটি হচ্ছে বর্তমান তথ্য যোগাযোগ ও প্রযুক্তির এই যুগেই যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভার্চুয়াল মুখপত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে একটি ওয়েবসাইট। তবে সেই ওয়েবসাইটটি যদি সঠিক প্রকারের হয় তাহলেই কেবলমাত্র আপনার উদ্দেশ্যটি সঠিকভাবেই বাস্তবায়ন হবে। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা শেষে তোমরা ওয়েবসাইটের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার ওয়েবসাইটের বর্ণনা দিতে পারবে এবং বিভিন্ন প্রকার ওয়েবসাইটের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং বিভিন্ন প্রকার ওয়েবসাইটের সুবিধা অসুবিধা চিহ্নিত করতে পারবে। ওয়েবসাইটের প্রকারভেদ। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে একটি ওয়েবসাইটকে সাধারণত ভাগ করা হয়ে থাকে দুইটি ভাগে, যার একটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং অন্যটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের গঠন বৈচিত্র্য কেমন হবে তার উপরে ভিত্তি করে ওয়েবসাইটটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, যার একটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আজকের আলোচনায় আমরা এই দুইটা ওয়েবসাইটের বিষয়টাকে স্পষ্ট করার চেষ্টা করব। প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে। যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ চালু করার পর কোনো প্রকার পরিবর্তন করা যায় না তাকে বলে স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ একটা ওয়েব পেজ সেটা ব্যবহারকারীদের জন্য বা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর যদি সেই ওয়েবসাইটটির মান কোনোভাবে পরিবর্তন করা না যায় তাহলে সেটিকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলি প্রদর্শিত হয় না ব্যবহারকারীদের রিকোয়েস্ট অনুযায়ী। অর্থাৎ একজন ব্যবহারকারী সে কেমন করে চাচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে সেই পেজটি তেমন ভাবে তার সামনে উপস্থাপন হয় না। এক্ষেত্রে এই পেজগুলো কি করা হয়, পূর্ব থেকেই তৈরি করা থাকে এবং সেটি চালু করার পর আর কোনো রকম পরিবর্তন করা যায় না। অর্থাৎ পূর্বে থেকে যেমন করেই তৈরি করা থাকবে, একজন ব্যবহারকারী দেখতে চাইলে তাকে ঠিক তেমন ভাবেই দেখতে হবে। চাইলেই কিন্তু ব্যবহারকারী সেটাকে কোনোভাবে পরিবর্তন করে কিংবা নিজের চাহিদা মতো কাঙ্ক্ষিত রূপে সেটাকে দেখতে পারবে না। এটি একই সাথে একই তথ্য প্রেরণ করে সকল ব্যবহারকারীর কাছে। যেহেতু এটি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তথ্য উপস্থাপন করতে পারবে না, তাই সকল ব্যবহারকারীর কাছে সেটি একই ধরনের তথ্য উপস্থাপন করে, কারণ এটি ভিন্ন ভিন্ন ব্যবহারকারী ভিন্ন ভিন্ন চাহিদা, সেই ভিন্ন ভিন্ন চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর সামনে সে উপস্থাপন হতে পারে না। এই ধরনের পেজ তৈরি করা সহজ হলেও এটি আপডেট করা কিন্তু জটিল। একটা স্ট্যাটিক ওয়েবসাইট এটি তৈরি করা সহজ হলো, যদি এটাকে কোনো রকম পরিবর্তন করতে হয় তাহলে সেটি কিন্তু খুবই জটিল, কারণ পরিবর্তন করতে হলে সেটাকে সার্ভার থেকে আবার নামাতে হয়, তারপর পরিবর্তন করে আবার সেটাকে জনগণের জন্য সার্ভারে উপস্থাপন করতে হয়। এই জন্য বলছে যে একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা সহজ হলেও এটি আপডেট করা খুবই কঠিন। এই ধরনের ওয়েবসাইট সাধারণত তৈরি ও ব্যবহার করা হয়ে থাকে ছোট ছোট কোম্পানিগুলো তাদের তথ্যগুলো উপস্থাপন করার জন্য। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কিংবা CSS, ক্যাসকেডিং স্টাইল শিট, এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজকে। স্ট্যাটিক ওয়েবসাইটের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা আমরা দেখে নিই। সেটি হচ্ছে যে এই ধরনের ওয়েবসাইটই সাধারণত তার কন্টেন্ট বা বিষয়বস্তু কি থাকে, নির্দিষ্ট করা থাকে, আর ব্যবহারকারীর পক্ষে কিন্তু কোনো প্রকার তথ্য প্রদান বা আপডেট করারও কোনো সুযোগ থাকে না। আরো স্ট্যাটিক ওয়েবসাইট এটি ব্রাউজারে খুব দ্রুতই লোড হয়, কেননা এর বিষয়বস্তু বা কন্টেন্ট গুলো নির্দিষ্ট করা থাকে, তাই এটি ব্রাউজারে দ্রুত উপস্থাপন বা প্রদর্শন হয়ে থাকে। আর এই ধরনের ওয়েবসাইটের সাথে কোনো ডাটাবেজের সংযোগ থাকে না। এছাড়াও এই যে স্ট্যাটিক ওয়েবসাইট এটি কেবলমাত্র একমুখী কমিউনিকেশন করে থাকে, অর্থাৎ সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে।
সার্ভারে যে তথ্যটা থাকে সেটি শুধু ক্লায়েন্টের সামনে এসে উপস্থাপিত হয় ক্লায়েন্টকে দেখানোর জন্য। এই স্ট্যাটিক ওয়েবসাইট কিন্তু আসলে ক্লায়েন্টের কাছ থেকে কোনো মতামত বা পরামর্শ বা ফিডব্যাক কোনো কিছুই নিতে পারে না। তাই স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্য শুধু সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে একমুখী হয়ে থাকে এবং এটি ডেভেলপ করা খুব সহজ। আমরা জানি কেবলমাত্র HTML এবং CSS দিয়ে সহজে একটি স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু সুবিধাও রয়েছে, যেমন একটি হচ্ছে যে একটি স্ট্যাটিক ওয়েবসাইট সেটি সহজেই তৈরি করা যায় এবং সহজেই এর লেআউটটাকে পরিবর্তন করে ফেলা যায়, কেননা যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে কোনো ডেটাবেজের সংযোগ থাকে না, তাই যে কোনো স্ট্যাটিক ওয়েবসাইটটাকে সহজেই নতুন করে আবার লেআউট পরিবর্তন করে ফেলা যায়। এবং স্ট্যাটিক ওয়েবসাইট আরো কি সুবিধা পাওয়া যায়, নেট স্পিড কম থাকলেও কিন্তু এটি ব্রাউজারে প্রদর্শিত হয়, কারণ এর সাথে কোনো ডাটাবেজের কানেক্টিভিটি বা সংযোগ থাকে না। এবং আরো যেটা বলা হয়েছে যে এটির মাধ্যমে ব্যবহারকারীর নিকট কেবলমাত্র একমুখী কন্টেন্ট দ্রুত, দক্ষ এবং নিরাপত্তার সাথে পৌঁছে দেওয়া হয়, কারণ যেহেতু এটির সাথে কোনো ডাটাবেজের কানেক্টিভিটি থাকে না, তাই কি এটি খুব দ্রুতই ব্যবহারকারীর কাছে পৌঁছেও যায়। আরো এটি খুবই সহজে সার্চ ইঞ্জিন সাবমিশন করা যায়, অর্থাৎ সার্চ ইঞ্জিনের সাহায্যে এটাকে পরিচালনা করা যায় এবং এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি কিন্তু তুলনামূলক কম খরচে হয়ে থাকে। তবে স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু অসুবিধাও রয়েছে, যার প্রধান অসুবিধা হচ্ছে যে এই ওয়েবসাইটের ডকুমেন্ট আপলোড করতে গেলে কিন্তু তুলনামূলক বেশি সময় লেগে থাকে। এছাড়াও এই কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করাও কিন্তু কঠিন হয়ে যায় যখন এটির সাইজ বা আকার অনেক বেড়ে যায়। আরো অসুবিধা হচ্ছে যে একটি মানসম্মত ওয়েব পেজ তৈরি কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। অর্থাৎ কেবলমাত্র স্ট্যাটিক মানের, অর্থাৎ জানি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে গেলে HTML এবং CSS দিয়েই করা সম্ভব। একটা স্ট্যাটিক মানের কোন ওয়েবসাইট তৈরি করতে গেলে সেটিকে যদি মানসম্মত এবং আকর্ষণীয় করতে হয় তাহলে কিন্তু অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এবং আরো যে অসুবিধা, এটিতে কিন্তু ব্যবহারকারীর নিকট থেকে কোনো প্রকার ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। ডাইনামিক ওয়েবসাইট বলা হচ্ছে যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ চালু করার পর পরিবর্তন করা যায় তাকে বলে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটের পেজগুলো প্রদর্শিত হয়ে থাকে ব্যবহারকারীর রিকোয়েস্ট বা চাহিদা অনুযায়ী। এই ধরনের ওয়েবসাইটগুলি আপডেট করা তুলনামূলকভাবে অনেক সহজ, কারণ এই সকল ওয়েবসাইট আপডেট করতে হলে সেগুলোকে সার্ভার থেকে না নামিয়ে সরাসরি সার্ভারের থেকেও সেটাকে আপডেট করা যায়। এবং ডাইনামিক ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিন্তু একটি ডাটাবেজের ব্যবস্থা থেকে থাকে। ডাইনামিক ওয়েবসাইটে আরো যে ব্যবস্থা থাকে সেটা হচ্ছে ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে ডেটা কোয়েরি করে প্রয়োজনীয় ডেটাটাকে ব্যবহারকারীর সামনে প্রদর্শন করার। অর্থাৎ এক্ষেত্রে ব্যবহারকারী যে ধরনের চাহিদা প্রেরণ করে সেই চাহিদা অনুযায়ী অসংখ্য ডেটার মধ্যে থেকে কোয়েরি করে বাছাই করে নিয়ে নির্দিষ্ট ডেটাটি কি করে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। ডাইনামিক ওয়েবসাইট এটি ডিজাইন করতে হলে HTML এর পাশাপাশিও PHP, ASP, জাভাস্ক্রিপ্ট, SQL, ওরাকল ইত্যাদি আরো অনেকগুলি ল্যাঙ্গুয়েজ বা ভাষার প্রয়োজন পড়ে। আলোচনা করব এখন ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নিয়ে। সেটি হচ্ছে একটি ডাইনামিক ওয়েবসাইটে পরিবর্তনশীল তথা ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পেজ থাকে। এখানে পরিবর্তনশীল বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ব্যবহারকারী যখন যেভাবে চাইবে, যখন যে তথ্য চাইবে ব্যবহারকারীর সামনে তখনই পরিবর্তনশীল সেই তথ্যটি তুলে ধরে থাকে। এছাড়াও আরো কি করা যায়, রান টাইমের সময় ডাইনামিক ওয়েবসাইটের পেজের ডিজাইন বা কন্টেন্ট এটাকে পরিবর্তনও করা যায়, কিন্তু যেটি স্ট্যাটিক ওয়েবসাইটে সম্ভব ছিল না। ডাইনামিক ওয়েবসাইটের আরো যে বৈশিষ্ট্য সেটি হলো যে ডেটাবেস ব্যবহৃত হয় বলেই এর ক্ষেত্রে কোয়েরি করে তথ্য খুঁজে বের করে আনার সুযোগ থেকে থাকে এবং ব্যবহারকারীরা সব সময় কি করতে পারে, তথ্য প্রদান বা আপডেট করতে পারে। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা হচ্ছে যে ডাইনামিক ওয়েবসাইটে এটি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজ
বা বিষয়বস্তু পরিবর্তন করে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করতে পারে এবং দ্রুততার সাথে স্বল্প সময়ে তথ্য বা বিষয়বস্তু আপলোড বা আপডেটও করা যায়। নির্ধারিত ব্যবহারকারীর জন্য আরও ব্যবস্থা করা হয় নির্ধারিত পেজে তার তথ্যটি উপস্থাপন করার। এই ধরনের ওয়েবসাইটে আরও যে ব্যবস্থাটি থাকে সেটি হচ্ছে যে ব্যবহারকারীদের নিকট থেকে তথ্য, মতামত বা ফিডব্যাক নেওয়ারও ব্যবস্থা থাকে ডাইনামিক ওয়েবসাইটে। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে কিন্তু যেমন নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য নির্ধারিত পেজে তাদের তথ্য উপস্থাপন করার ব্যবস্থা থাকে না, ঠিক তেমনি কি থাকে না, ব্যবহারকারীর কাছ থেকে কোনো মতামত বা ফিডব্যাক নেওয়ারও কোনো ব্যবস্থা থাকে না। ডেটাবেস ব্যবহার থাকায় এটি হতে পারে ব্যবহারকারীদের জন্য অনেক বেশি তথ্যবহুল এবং ডাইনামিক ওয়েবসাইটের জন্য সহজেই তৈরি করা সম্ভব আকর্ষণীয় ইন্টারেক্টিভ পেজ লেআউট। তবে ডাইনামিক ওয়েবসাইটে কিছু অসুবিধাও রয়েছে, যেমন ডেটাবেসের ব্যবহার থাকায় এটি ব্রাউজারে চালু হতে বেশি সময় নিয়ে থাকে এবং ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ বা এটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু তুলনামূলকভাবে স্ট্যাটিক ওয়েবসাইটের থেকেও অনেক জটিল একটি কাজ। স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায় ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে খরচ কিন্তু অনেক বেশি হয়ে থাকে। ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্টে বা তৈরিতে প্রয়োজন পড়ে অবশ্যই একজন দক্ষ ডেভেলপারের। এই যে স্ট্যাটিক এবং ডাইনামিক যে ওয়েবসাইটটি নিয়ে কথা বললাম, এখন আমরা এক নজরে ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্যটা একটু দেখে নেব। সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে কিন্তু ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য লিখো এরকম কোনো প্রশ্ন কিন্তু আসবে না, কিন্তু আমরা এই বিষয়টা উপস্থাপন এই জন্য করছি যে স্ট্যাটিক এবং ডাইনামিকের বিষয়টাকে আরো একটু স্পষ্ট করার জন্য। স্ট্যাটিক ওয়েবসাইট আমরা বলেছি যে স্ট্যাটিক ওয়েবসাইটের থিম বা ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট থাকে, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের ডিজাইন এবং কন্টেন্ট সেটা রান টাইমেও পরিবর্তিত হয়। অর্থাৎ স্ট্যাটিকের ক্ষেত্রে যে বিষয়বস্তু থাকে ব্যবহারকারীরা কেবলমাত্র সেটিই দেখতে পায়, কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপনের সুযোগ থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটে নির্দিষ্ট কিছু সংখ্যক মার্কআপ থাকায় এটি ব্রাউজারে দ্রুত লোড হয়, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের কন্টেন্ট তৈরিতে এখানে অনেক বেশি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয় বিধায় ব্রাউজারে লোড হতে বেশি সময় নিয়ে থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটে কখনো ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করা হয় না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের পিছনে অবশ্যই কি একটি ডেটাবেস কানেক্টিভিটি থাকে। স্ট্যাটিক ওয়েবসাইট তুলনামূলক বেশি নিরাপদ, সেই তুলনায় ডাইনামিক ওয়েবসাইট একটু কম নিরাপদ। স্ট্যাটিক ওয়েবসাইটের মাধ্যমে সাধারণত কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শনের ব্যবস্থা থাকে, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে রান টাইমে পরিবর্তিত কন্টেন্ট যেমন ই-কমার্স, অনলাইন এক্সাম ইত্যাদির তথ্য প্রদর্শনের ব্যবস্থা থাকে। স্ট্যাটিক ওয়েবসাইট সরাসরি রান করে বিধায় অন্য সার্ভার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না, সাধারণত HTML এবং CSS দিয়েই এটি তৈরি করা সম্ভব। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট এখানে অ্যাপ্লিকেশন রান করে, ফলে ওয়েব পেজ প্রদর্শন করার সময় এটিকে সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ যেমন PHP, ASP, .NET, JSP ইত্যাদি সার্ভার ল্যাঙ্গুয়েজ ব্যবহারের প্রয়োজন পড়ে। স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়ন করা সহজ এবং খরচও তুলনামূলকভাবে কম, সেই তুলনায় ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করা তুলনামূলক জটিল এবং খরচও কিন্তু বেশি। স্ট্যাটিক ওয়েবসাইট কোনো প্রকার পরিবর্তন করলে সেটিকে পুনরায় আবার সার্ভারে আপলোড করতে হয়, কিন্তু ডাইনামিক ওয়েবসাইট এটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে কন্টেন্টের পেজ পরিবর্তন করতে হয় বিধায় পরিবর্তন করার পর সেটিকে আর পুনরায় সার্ভারে আপলোড করার প্রয়োজন পড়ে না। এখন এই যে ওয়েবসাইটটির কথা বললাম, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। একটি ওয়েবসাইট স্ট্যাটিক হোক কিংবা ডাইনামিক হোক, সেটি কোথায় অবস্থান করতেছে তার উপরে ভিত্তি করে ওয়েবসাইটটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যার একটি হচ্ছে লোকাল ওয়েবসাইট এবং অন্যটি হচ্ছে রিমোট ওয়েবসাইট। আর ওয়েবসাইটটি কোথায় অবস্থান করছে সেই অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইটটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আর একটু আগে বললাম তার গঠন প্রকৃতির উপর ভিত্তি করে ওয়েবসাইটটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, যার একটি ছিল স্ট্যাটিক আর একটি ছিল ডাইনামিক।
আর এখন বলছি সেই ওয়েবসাইটটি কোথায় অবস্থান করছে তার উপরে ভিত্তি করে ওয়েবসাইটটিকেও দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে লোকাল আর একটি হচ্ছে রিমোট। প্রথমে আলোচনা করব লোকাল ওয়েবসাইট। লোকাল ওয়েব পেজ বলা হয় সাধারণত স্থানীয়ভাবে ডিজাইনকৃত এবং সংরক্ষণকৃত যে ওয়েব পেজ সেগুলোকে বলা হচ্ছে লোকাল ওয়েব পেজ। আর এই লোকাল ওয়েব পেজগুলি সাধারণত ব্যবহার এবং চালু হয়ে থাকে কোনো সোর্স ড্রাইভ বা ডিরেক্টরি থেকে। লোকাল ওয়েব পেজ চালু এবং এটি ব্যবহার করার জন্য কিন্তু কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়ে না, কারণ এটি যে কম্পিউটার বা পিসির লোকাল ড্রাইভ বা লোকাল সোর্স ড্রাইভে থাকে সেখান থেকে এটি চালু করা হয় এবং সেই পিসিতেই এটি ব্যবহার করা হয়, যার ফলে কি হয়, এই ওয়েব পেজটি চালু করতে হলে বা দেখতে হলে কোনো প্রকার ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়ে না। রিমোট ওয়েবসাইট। রিমোট ওয়েব পেজ বলা হয় দূরবর্তী কোনো কম্পিউটারে অর্থাৎ সার্ভারে সংরক্ষিত কোনো ওয়েব পেজকে। এই রিমোট ওয়েব পেজ চালু এবং ব্যবহার করার জন্য অবশ্যই ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে, কারণ দূরবর্তী কম্পিউটার বা সার্ভারের সাথে আমাকে সংযুক্ত হতে হলেই প্রথমত ইন্টারনেট সংযোগ দরকার হবে। তাই বলা হচ্ছে যে রিমোটে থাকা কোনো ওয়েবসাইট চালু করতে হলে আমাদের ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এই ধরনের ওয়েব পেজগুলি সাধারণত ব্রাউজ করার জন্য সেই ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেসটি জানার প্রয়োজন রয়েছে, আর এরূপ অ্যাড্রেসকে বলা হয় ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ব্যবহারের ভিত্তিতে ওয়েবসাইটগুলোকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, অর্থাৎ একটা ওয়েবসাইটে কোন ধরনের বিষয়বস্তু রয়েছে, কি কাজে সেটি ব্যবহৃত হচ্ছে তার উপরে ভিত্তি করেও কিন্তু ওয়েবসাইটগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন একটা হচ্ছে আর্কাইভ ওয়েবসাইট। এই সাইটে কি থাকে, পুরনো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি সকলের ব্যবহারের জন্য জমা রাখা হয়, অর্থাৎ যে সকল ওয়েবসাইটে পুরনো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি সকলের ব্যবহারের জন্য রাখা হয় সেই ধরনের ওয়েবসাইটকে কি বলা হয়, আর্কাইভ ওয়েবসাইট। বিজনেস ওয়েবসাইট অর্থাৎ ব্যবসার প্রচার প্রসার এবং ব্যবসায়িক লেনদেনের উদ্দেশ্যে যেসব ওয়েবসাইট তৈরি করা হয় তাকে বলা হয় বিজনেস ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট, পণ্য বিক্রয়ের জন্য এইসব সাইট তৈরি করা হয়, এতে ইলেকট্রনিক পদ্ধতিতেই পণ্য কেনাবেচা করা হয়, অর্থাৎ যে সকল ওয়েবসাইটের মাধ্যমে পণ্য কেনাবেচা করা হয় তাকে বলা হয় ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স ওয়েবসাইট। কমিউনিটি সাইট, বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগের জন্য এসব সাইট তৈরি করে থাকেন, এতে মেসেজ বোর্ড সাইট সবকিছুই থাকে, অর্থাৎ এই সকল ওয়েবসাইটের মাধ্যমে সাধারণত কোনো সামাজিক যোগাযোগ রক্ষা করা হয়ে থাকে। ডেভেলপমেন্ট সাইট, সফটওয়্যার উন্নয়ন, ওয়েব ডিজাইন প্রভৃতির জন্য বিভিন্ন রিসোর্স এবং তথ্য যে সকল ওয়েবসাইটে থাকে তাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট সাইট। ডিরেক্টরি সাইট, এই ধরনের সাইটগুলোতে বিভিন্ন কন্টেন্টের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আকারে সেখানে প্রদর্শিত হয়ে থাকে এবং চাইলে একজন ব্যবহার করে এখান থেকেই তার কাঙ্ক্ষিত বিষয়বস্তুগুলোকে বাছাই করে নিতে পারে। এই ধরনের ওয়েবসাইটকে বলা হয় ডিরেক্টরি সাইট। ডাউনলোড সাইট, বিভিন্ন ধরনের সফটওয়্যার ওয়ালপেপার ইত্যাদি বিষয় বা জিনিসগুলো এই ধরনের সাইট থেকে আমরা সহজে ডাউনলোড করে নিতে পারি। ইনফরমেশন সাইট, এই ধরনের সাইটে প্রচুর পরিমাণে তথ্য আহরণ করা যায়, সাইটগুলি কোনো বাণিজ্যিক কার্যক্রমের সাথে যুক্ত থাকে না, এগুলো বিনামূল্যেই তথ্য সরবরাহ বা ইনফরমেশন সরবরাহ করে থাকে। নিউজ সাইট, এই ধরনের সাইটগুলো অনেকটা ইনফরমেশনের মতোই, তবে এখানে বৈশিষ্ট্য হলো এখানে কেবল চলমান বিশ্বের বিভিন্ন ধরনের সংবাদ তাৎক্ষণিকভাবে সরবরাহ করা হয়ে থাকে। ওয়েব ব্লগ বা ব্লগ সাইট, অনলাইনে প্রবন্ধ কিংবা নিজের মতামত পোস্ট করার জন্য এসব সাইট তৈরি করা হয় এবং এগুলোতেই আলোচনার জন্য একটি ফোরামও থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শেষে তোমাদের সামনে এখন একটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটি হচ্ছে যে অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার হয়ে থাকে? 4, 3, 2 নাকি 1? একটা ওয়েবসাইট কোথায় অবস্থান করছে সেই অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইটটিকে কত ভাগে ভাগ করা হয়? 4 ভাগে, 3 ভাগে, 2 ভাগে নাকি 1 ভাগে? আমরা আলোচনায় যেটা দেখেছি অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে লোকাল আর একটি হচ্ছে রিমোট।
গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার? 1, 2, 3 নাকি 4? একটা ওয়েবসাইটের গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে সেটিকে কত ভাগে ভাগ করা হয়ে থাকে? আমরা আলোচনায় দেখেছি প্রথমেই যে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে একটি ওয়েবসাইটকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, অর্থাৎ গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট 2 প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো জানলাম সেটি হচ্ছে যে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের যে প্রকারভেদ রয়েছে সেই ওয়েবসাইটের প্রকারভেদ, আরো আমরা জানলাম হচ্ছে বিভিন্ন প্রকার ওয়েবসাইটের যে প্রকারভেদ তার বিষয় সম্পর্কিত কিছু বর্ণনা, এবং আমরা বিভিন্ন প্রকার ওয়েবসাইটের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আরো আমরা যেটা জানলাম সেটি হচ্ছে বিভিন্ন প্রকার ওয়েবসাইটের সুবিধা এবং অসুবিধাগুলি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরই সাথে আমি আজকের আলোচনা শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।